রিমালের তাণ্ডবে রণ্ডভণ্ড ১৯ জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনো বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। ঢাকায় জলাবদ্ধতা, বৃষ্টিতেও গরম কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া বিভাগ। রিমাল মোকাবেলায় বিনীত প্রধানমন্ত্রী, একনেক বৈঠকে উপকূলে টেকসই বাঁধ নির্মাণের নির্দেশ। সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহের খণ্ডিত অংশ, আনারের লাশ কিনা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। ৮৭ উপজেলায় নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপকূলে তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত পুকুর, মাছের ঘের আর ফসলি জমি। ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের গাছপালা ও প্রাণীকুলের। এখনও বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা, বন্ধ রয়েছে উপকূলীয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। রোববার দুপুরের পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত উপকূল জুড়ে ঝোড়ো হাওয়া সহ ১২০ কিলোমিটার গতিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। সামুদ্রিক জলোচ্ছ্বাসে জেলার ৫ কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী সদর উপজেলা এবং টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বেড়িবাঁধ উপচে পড়ে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। এতে জোয়ারের পানিতে প্লাবিত জেলার অর্ধশত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। বনের কটকা ও দুবলা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের ৮০টি মিঠা পানির উৎস পুকুরে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বন্য প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। রিমালের প্রভাবে বরগুনায় প্রায় ৩,৫০০ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৩,০০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের ৩ শতাধিক গ্রাম। পুরুষরা নিজ বাড়িতে ফিরলেও এখনও আশ্রয়কেন্দ্রে আছেন নারী শিশুরা। বরিশালের চর কুকরিমুকরি সহ চরফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী ২০,০০০ মানুষ, বিধ্বস্ত অর্ধশতাধিক বাড়িঘর, তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুর। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে ৪৮ ঘণ্টা পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৭,৬২৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। শুধু বাড়িঘর বিধ্বস্তই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,০০০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, পান, আখ, বোরো ও আউশ ধান। দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ৫,৮৬০টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের যেটি প্লাবিত হয়েছে। আমাদের ১০,৭৯১ হেক্টর সবজি, আউশ ও বোরো ধানের ১৪,১০১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের জেলায় ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৪টি পয়েন্ট দিয়ে ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় মানুষের দুর্ভোগ এখন চরমে। ঝালকাঠিতে বিধ্বস্ত হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ি ও ৬,০০০-এর বেশি হেক্টর ফসলি জমি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২,০০০ পুকুর ও ১৫০ মাছের ঘের। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য পৌর শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গেল রাতে সড়কে পড়ে থাকা গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী।
ভারী বৃষ্টিপাতে বান্দরবনের লাইমিপাড়ায় বেইলি ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবন থেকে রুমা থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 15 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে স্থানীয়রা। রত্না সামান, 21 টেলিভিশন। এদিকে সন্ধ্যায় সিলেট হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল। ফলে আর কোনো প্রভাব পড়বে না। তীব্র না হলেও চলমান বৃষ্টিতে গরম কমারও খুব বেশি সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এদিকে রিমালের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভেঙে পড়েছে বেশ কিছু গাছও। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রোববার রাতভর তাণ্ডবের পর উত্তরে অগ্রসরের সময় সোমবার রাতে ঢাকায় প্রভাব বিস্তার করে ঘূর্ণিঝড় রিমাল। তবে তীব্র ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় উপড়ে পড়ে বেশ কিছু গাছ। বড় ক্ষয়ক্ষতি না হলেও যান চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। দিনভর গাছগুলো অপসারণ করেছে সিটি কর্পোরেশন। আমাদের প্রায় 10 থেকে 12টা গাছ পড়ছে। আমরা ম্যাক্সিমাম গাছ কেটে ফেলছি। ফায়ার ব্রিগেড সহযোগিতা করছে, ঢাকা ইউনিভার্সিটি সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিও হয়েছে রাজধানীতে। পুরান ঢাকা, মালিবাগ, মগবাজার, রামপুরা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘক্ষণের এ জলজটে মানুষকে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়। অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হয়েছে সরঞ্জাম। 2 দিন ধরে ঘর থেকে বের হইতে পারতাছি না, এদের দোকানপাটে পানি। এখানে প্রতি বছরই এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই লাইনে পানি যাইব, ওই লাইন বদ্ধ, ময়লা ঢুকে ঢুকে বন্ধ হয়ে গেছে। অনেকগুলো পাইপ সরু থাকা দরুন সেটা পানিটা নামতে একটু সময় নেই আর কি। এমন জলাবদ্ধতা জনগণের ভোগান্তি আনে ঠিকই, তবে এই ভোগান্তির সাথে শুধু কি সিটি কর্পোরেশনই দায়ী? কেননা সিটি কর্পোরেশন অপরিষ্কার রাখছে, বিষয় শুধু তা নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে। এমন পলিথিন ফেলে ড্রেন বন্ধ হলে জলাবদ্ধতা সৃষ্টি হবেই। এদিকে আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবমুক্ত বাংলাদেশ। এখন আপাতত সেই ঘূর্ণিঝড় যে রিমাল যার ছিল তার যে অবশিষ্টাংশ যেগুলো ছিল সেও হয়তো আজকে বিকালের মধ্যে অর্থাৎ সন্ধ্যার আগেই সে আনইম্পর্টেন্ট হয়ে যাবে, গুরুত্বহীন হয়ে পড়বে। এর কোনো প্রভাব বাংলাদেশে আর আপাতত থাকার সম্ভাবনা নেই। তীব্র গরম আর না পড়লেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনাও দেখছে না আবহাওয়াবিদরা। আপাতত কয়েকদিনের মধ্যে আপাতত হিট ওয়েভ আসার সম্ভাবনা আপাতত নেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির দ্রুত নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো ও উপকূলের মানুষকে নিরাপদে রাখতে দিয়েছেন টেকসই বাঁধ নির্মাণেরও তাগিদ। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। প্রধানমন্ত্রী এবং এথনিক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। এ সরকারের দশম একনেকে 14,337 কোটিরও বেশি টাকা ব্যয়ের 7টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প পাস হয়। বৈঠক শেষে প্রকল্পগুলোর বিস্তারিত ও প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যাখ্যা করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে রাত 2টা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন খোদ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে যাওয়া বাঁধগুলোর দ্রুত ও টেকসই সংস্কার করতে বলেছেন তিনি। বিশেষ করে পানি ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা একটা বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরোনো অনেক, আর সাইক্লোনে ইফেক্টে এটা বাঁধগুলি নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়েছে। তিনি আদেশ দেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা হচ্ছে, আরও কষ্ট বাড়বে। রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন ওই দিন রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন, এবং উনি সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সাথে নির্দেশনা দিয়েছেন। নিজে মনিটর করেছেন, বাঁধ মেরামতের জন্য বলেছেন। তিনি সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তা নির্বিশেষে সবাই যেন দুর্গতদের পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী
আরেকটি অনুশাসন দিয়েছেন যে আমরা সরকারি কর্মকর্তা যারা আছে আমরা একটা ট্র্যাডিশনাল ভিউতে দেখি, গতানুগতিকভাবে বিষয়গুলি দেখি। উনি বলেছেন এই গতানুগতিকতার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স আমাদেরকে চিন্তা করতে হবে। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়ন এবং ক্যাম্প অঞ্চলের ক্ষতি পুষিয়ে নিতে অনুদান ও 1 বছরের জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ খাতে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে গুচ্ছ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তারা প্রথমে এটা বলেছিল যে তারা শুধু রেফিউজিদের ব্যাপারে তাদের যা প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা কাজকর্মে অর্থায়ন করবে। এই যাই বিদ্যুতের রাস্তা, ছোট ছোট রাস্তা, ঘর বাড়ি ইত্যাদি সব কিছু। তো এটাতে আমরা রাজি হই, মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন যে না, এটা কথা ঠিক না, সবাইকে করতে হবে। কারণ আমাদের সবাইকে মানে যারা এই ভুক্তভোগী, যে সমাজের পাশে এরা আশ্রয় গ্রহণ করেছে জেলাগুলিতে, সেই সব কমিউনিটিরও অনেক ক্ষতি হয়েছে, তাদের উপর অনেক ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে যে আমরা কোনো ঋণ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের মানে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে। সুতরাং ওদের অন্য দেশের নাগরিকদের জন্য যদি দিতে হয়, যদি করতে হয়, সেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ফান্ডিং মেকানিজম চেঞ্জ করতে হবে, এবং সেই কারণেই তারা ফান্ডিং মেকানিজম চেঞ্জ করেছে এবং সেটা তারা অনুদান হিসেবে আসছে। আর ঋণ যেটা আমাদের সাথে দিয়েছে সেটাও খুবই নন কনসেশনাল লোন এবং সেটার ইন্টারেস্ট রেট খুব কম। সুষম উন্নয়নের ছোঁয়া সব অঞ্চলে পৌঁছাতে ভবিষ্যতে জেলাভিত্তিক প্রকল্প নেয়ার কথাও জানান পরিকল্পনা মন্ত্রী। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ। সকাল থেকেই নিহত আনারের দেহাংশ উদ্ধারে নিউ টাউনের হাতিশালা খালে জোর তল্লাশি চালিয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ ও কলকাতা পুলিশ। পরে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করা হয়, সেখানে মাংসের দলা উদ্ধার করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এটি কার দেহাবশেষ। এদিকে আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। 3 থেকে 4 কিলো না প্লাস্টিকের না, এমনি প্লাস করা ছিল, মানে জলের মধ্যেই ছিল। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস। এদিকে আনোয়ারুল আজিমের আসন শূন্য ঘোষিত হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন স্পিকার। শুধু মরদেহ ছাড়া আনারের মারা যাওয়ার বিষয়ে পরিপূর্ণ নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আসন্ন ঈদ উল আজহার সার্বিক প্রস্তুতির বিষয়ে অংশীজনদের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরদেহ খোঁজা ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপাতত কিছুই করার নেই। তিনি জানান, ঈদের সড়ক ও মহাসড়কে গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে তাৎক্ষণিক শাস্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের নজরদারি বাড়াতে সিসি ক্যামেরা, ড্রোন সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগে ও পরের 3 দিন মানুষ ও পচনশীল পণ্য ছাড়া অন্য সকল পণ্য পরিবহন নিষিদ্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন যারা যারা করেছেন, আমরা সব কিছুরই আমরা খবর পেয়েছি। আমরা ডেড বডিটা উদ্ধার করাটাই এদের যেরকমভাবে এরা খুন করেছে সেই অবস্থায় এটা উদ্ধার করাটাই আমাদের বাকি রয়েছে, আর সব কিছু আমাদের কাছে চলে আসছে। এটা স্পিকার জানেন, এটা সিদ্ধান্ত তিনিই দিবেন। এখানে কনস্টিটিউশন অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের ভোট কাল। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে 87 উপজেলায়। প্রতিনিধিদের সহায়তায় শিউলি শবনমের প্রতিবেদন। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আগামীকাল 87টি উপজেলায় 1152 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে ভোট হবে 16 উপজেলায়।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 299 প্লাটুন বিজিবি সহ নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন ফোর্স 3টি কেন্দ্রের দায়িত্বে থাকবে মোবাইল টিম। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান সহ মোট 12 জন প্রার্থী। ফলে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনের প্রয়োজন পড়ছে না। ইসির তথ্য বলছে, ভোটের আগের দিন নির্বাচন সামগ্রীর সাথে ব্যালট পেপার পাঠানো হয়েছে 420 কেন্দ্রে, আর ভোটের দিন বুধবার সকালে 7405 কেন্দ্রে যাবে ব্যালট। নির্বাচনে 56,543টি ভোট কক্ষে ভোট দেবে প্রায় 2,19,34,255 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 1,18,88,560 জন, নারী ভোটার 1,07,45,568 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 127 জন। তৃতীয় ধাপে 112 উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন জটিলতায় 25টি উপজেলার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন তলব করেছে দুদক, আর 9 জুন স্ত্রী ও কন্যাদের তলব করা হয়েছে। এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন, দুদকের তদন্ত চলমান রয়েছে, তদন্তের প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক। সম্প্রতি বেনজির আহমেদের 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এর আগে 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এদিকে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 6টি বিও অ্যাকাউন্টও জব্দ করেছে বিএসই। স্ত্রী সন্তানদেরও ডাকা হয়েছে। এখন সাধারণত ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। যেই অভিযোগগুলি অনুসন্ধান হচ্ছে সেসব ব্যাপারে হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এটা দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী দলের আইনি ক্ষমতা। আইন তাকে ক্ষমতা দিয়েছে, বিধি তাকে ক্ষমতা দিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে জিজ্ঞাসাবাদ করবে কিনা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ ও প্রচার করতে ডয়েচে ভ্যালেকে আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেছেন, মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা যে একপেশে নয় তা প্রমাণ করা উচিত। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অধিকার জনগণের মানবাধিকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া সমাজ ও রাষ্ট্র নির্মাণ করা সম্ভব নয়। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, তথ্যের মালিক জনগণ, তাই সঠিক পদ্ধতিতে আবেদনের পর তথ্য না দিলে তথ্য অধিকার আইনের শাস্তির ব্যবস্থা করা হবে। ইডব্লিউ একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে। জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবিরুল ইসলাম এবং নাগাসাকির মেয়র শিরো সুজুকি। সেখানে 1945 সালে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সময়ের সাথে মিলিয়ে বেলা 11:02 1 মিনিট নীরবতা পালন করা হয়। শান্তিপূর্ণ বিশ্ব বিনির্মাণে জাপান সহ সারা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে শান্তি স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এবারও ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট 100% অনলাইনেই বিক্রি করা হবে। একজন যাত্রী যাত্রা ও ফেরতের সময় একবার সর্বোচ্চ 4টি করে টিকিট কিনতে পারবেন। রেল মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম জানান, টিকিট বিক্রি শুরু হচ্ছে জুনের 2 তারিখ থেকে। এদিন দেয়া হবে 12 জুনের টিকিট।
একইভাবে ৩রা জুন ১৩ তারিখের, ৪ঠা জুন ১৪ তারিখের, ৫ই জুন ১৫ তারিখের এবং ৬ই জুন দেওয়া হবে ১৬ তারিখের অগ্রিম টিকিট। তবে ঈদের চাঁদ দেখার ওপর ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ই জুন থেকে। এদিন পাওয়া যাবে ২০ জুনের টিকিট। একইভাবে ১১ই জুন দেওয়া হবে ২১ তারিখের, ১২ই জুন মিলবে ২২ তারিখের, ১৩ই জুন ২৩ তারিখের এবং ১৪ই জুন পাওয়া যাবে ২৪ তারিখের ফিরতি টিকিট। যাত্রীদের সুবিধার্থে যাত্রা ও ফিরতি সকল ট্রেনে সাধারণ শ্রেণীর ২৫% টিকিট কাউন্টার থেকে সরাসরি কেনা যাবে। ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকার পতনের আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি তার। নতুন প্রজন্মকে দেশ রক্ষায় লড়াইয়ে জয়ী হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। বিএনপির মহাসচিবের অভিযোগ, দুর্নীতি আর লুটপাটে দেশ আজ ধ্বংসের পথে। ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য তার। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ, পৃথিবী, ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম, মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। তারা অনলি গোল, কে কি হবে না হবে সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। গণতন্ত্রকামী সকল দল ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দলটির মহাসচিবের। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চিলড্রেন পার্ক স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মিডিয়া সেন্টারে জাইকার সাথে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদী হাসান জানান, ঢাকা শহরে রাস্তা কিভাবে পার হতে হয় তা হাতে কলমে শিশু ও মায়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। জাইকার সহায়তায় ডেটা অ্যানালাইসিস করে কোথায় ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে বা দুর্ঘটনা ঘটছে সে বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চিলড্রেন পার্ক স্থাপনের ব্যাপারে আমরা এটি সম্ভাব্যতা যাচাই করছি। গতকাল কমিশন শিশুরা যেন একদম ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কিভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে। এজন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। গত বছরের তুলনায় এবারের বাজেটের আকার 4% বেশি বাড়বে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের। উন্নয়ন সমন্বয় আয়োজিত প্রাক বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নতুন সরকারের প্রথম বাজেটের সম্ভাব্য বিষয় ও পরামর্শ তুলে ধরেন তিনি। বলেন, প্রায় প্রতি বছর আগের বাজেটের তুলনায় আকার 10 থেকে 15% বাড়লেও অর্থনৈতিক নানা কারণে এবার গতবারের চেয়ে 4% বেশি বাড়ানো সম্ভব হবে না। প্রবৃদ্ধির জন্য বেশি না ভেবে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে দৃষ্টি দেওয়ারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। বাজেটের কেন্দ্রে থাকবে মূল্যস্ফীতি। এখন মূল্যস্ফীতিকে আমরা কেন অগ্রাধিকার দিচ্ছি? গরিবের জন্য, মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় ট্যাক্সের নাম হলো ইনফ্লেশন। সুতরাং এই জায়গাতে তুমি যদি কর মৌকুব চাও, তার মানে ট্যাক্স মৌকুব, মানে মূল্যস্ফীতি কমায় আনতে হবে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মূলধনী আয় বা ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ না করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে মৌলভিত্তির কোম্পানিগুলোকে উৎসাহিত করতে তালিকাভুক্তি ও তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যকার কর্পোরেট ট্যাক্সের ব্যবধান বাড়ানোরও দাবি জানিয়েছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সংবাদ সম্মেলন। উঠে আসে পুঁজিবাজারের দরপতন প্রসঙ্গ। সামগ্রিক ব্যর্থতায় এমন পরিস্থিতি বলছেন ডিএসির চেয়ারম্যান। ফ্লো প্রাইসটা হয়তো আর একটু আর্লিতে আমরা তুলে আনা আমাদের মার্কেটের প্রেক্ষাপটে সমীচীন ছিল। পুঁজিবাজারের এই কঠিন সময়ে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তিনি। যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয় তাহলে সাধারণ পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি অনীহা আসবে। পরে আলটিমেটাম ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে। তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর্পোরেট ট্যাক্সের পার্থক্য এখন ৭.৫%। আসছে বাজেটে এটিকে বাড়িয়ে ১০ থেকে ১২% করার প্রস্তাব ডিএসির। যে বর্তমান লিস্টেড কোম্পানির উপর কর আরোপিত হয়েছে সেটা হলো বর্তমান রয়েছে হলো ২০%। আমরা প্রস্তাব করছি এটা ১৭.৫%। এবং আমাদের যে নন লিস্টেড কোম্পানি অর্থাৎ অতালিকাভুক্ত কোম্পানি রয়েছে তাদের বর্তমান করের হার রয়েছে ২৭.৫%। এটা আমরা প্রস্তাব করছি ৩৭.৫% থেকে ৪০%। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লভ্যাংশ আয়ের প্রথম ৫০,০০০ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের বাইরে রাখারও প্রস্তাব করেছে ডিএসই। কর্পোরেট করের ব্যবধান ৭.৫% করা উচিত। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো বক্তব্য নেই বলেও জানান ডিএসির চেয়ারম্যান। উৎসে লভ্যাংশ আয়ের উপর আমাদের কর রয়েছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে পুকুরের জমি কম লাগছে, উৎপাদিত হচ্ছে কয়েক গুণ বেশি। পাওয়া যাচ্ছে নদীর মাছের স্বাদও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিশ্বজুড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে পুকুরে মাছ চাষ হচ্ছে প্রবহমান বা টেকসই পদ্ধতিতে, যার নাম মডেল ইন পন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS। এতে অল্প স্থানে পাওয়া যায় কয়েকগুণ বেশি ঘনত্বের মাছ। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এ ধরনের মাছ চাষ বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো। চাঁপাইনবাবগঞ্জের নোয়াখোলা বুলনপুর খামারে এই IPRS-এ মাছ চাষ করছে নবাব গ্রুপ। খামারটির ৬০ বিঘার পুকুরে রয়েছে ১৩টি ইউনিট বা চ্যানেল। প্রতিটি চ্যানেলে রয়েছে ১২.৫ থেকে ৪৮,০০০ পিস রুই, কাতল, গ্রাস কাপ, মিনার কাপ, পাবদা, মনোসেক্স, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ। IPRS চাষে সেগুলো থেকে পাওয়া যাবে ৬০০ বিঘার সমান মাছ। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের চায়নার চাইতে মাটি ভালো, আমাদের এখানে সানলাইট ভালো, ওদের চাইতে আমরা ভালো করব। আমি এই চিন্তা ভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি। চীনের কারিগরি বিশেষজ্ঞ টিমের নকশায় পুকুরে RCC কাঠামোতে তৈরি চ্যানেলগুলো পানিতে যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে স্রোত। মাছকে খাবার দিতে ফিড ড্রাম এবং বর্জ্য অপসারণে রয়েছে ডাস্ট ক্লিনার মেশিন। রয়েছে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থাও। এই সিস্টেমটা সম্পূর্ণটাই আপনার 95%ই ইলেকট্রিকের ওপরে নির্ভরযোগ্য। আমাদের এখানে 13টা চ্যানেলে বিভিন্ন জাতের মাছ আছে এবং আমরা এটা আমরা এই 13টা চ্যানেলে মাছ আছে এবং এর গ্রোথটা আমরা ভালো পাচ্ছি। IPRS পদ্ধতিতে মাছ চাষে সহায়তা ও চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি মৎস্য বিভাগের। সুপার হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ করা হয়, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো হয় খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে পানি প্রতিনিয়ত মানে এক্সচেঞ্জ হচ্ছে। উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হওয়ায় বাড়ছে চাহিদাও। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ব্যবসা বাণিজ্য সংবাদ। পিরিয়ড নিয়ে ভয়ভীতি দূর করে এক জীবনের সহজ এবং স্বাভাবিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা করতে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসকে
ভিন্ন ধারায় পালন করল ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। পিরিয়ড নিয়ে সংকোচহীন কথা বলতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের ৪৫টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দেয়াল পত্রিকা প্রদর্শনীর আয়োজন করে ফ্রিডম। উৎসবে অংশ নেয় ৪,০০০-এরও বেশি শিক্ষার্থী। এছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫২,০০০ শিক্ষার্থীর মধ্যে পিরিয়ড নিয়ে সচেতনতামূলক লিফলেট এবং স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। রাজধানীর এসিআই সেন্টারে ভয়েস অফ ফ্রিডম নামে ২ দিনের প্রদর্শনীর শেষ দিন উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ কোরিয়াকে 43-32 পয়েন্টে হারিয়েছে তারা। দিনের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে 41-93 পয়েন্টে হারিয়েছে নেপাল। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দাপটের সাথে খেলে প্রথমার্ধে 18-10 পয়েন্টে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ গড়েছিল দক্ষিণ কোরিয়া, তবে ম্যাচে ফিরতে পারেনি তারা। দুটি লোনাসহ 43-32 পয়েন্টে জয় পায় ইন্দোনেশিয়া। ফেডারেশনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন ২১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়। ম্যাচ সেরা ইন্দোনেশিয়া সুয়াস্তিকার হাতে পুরস্কার তুলে দেন তিনি। প্রায় 12টা দেশ এখানে অংশগ্রহণ করছে। এই 12টা দেশের সাথে মাধ্যমে, শুধু 12টা দেশ না, 12টা দেশের মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন এবং যে আস্থার সম্পর্কের যে দৃঢ়তা, যে সেই জায়গাটাই আমরা অর্জন করতে পারলাম এই বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে। তো এই খেলার মাধ্যমে যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়নশিপ, আমাদের যে কর্তৃত্ব বা নেতৃত্ব ধরে রাখতে পারি, তার জন্য তো আমি ব্যক্তিগতভাবে খুশি হবই। প্রয়াত ভাইকে শ্রদ্ধা জানাতে দেশ বদলে ফেললেন অজি ক্রিকেটার জো বার্নস। অবসর ভেঙে আবারও ক্রিকেট মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ান এই টেস্ট ওপেনার। এবার তিনি খেলবেন ইতালির ক্রিকেট দলে। বছরের শুরুতে মারা গেছেন তার ভাই। ভাইকে শ্রদ্ধা জানাতে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত বার্নসের। অস্ট্রেলিয়ার হয়ে 23টি টেস্ট ও 6টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। 4টি শতকে করেছেন 1588 রান। বার্নসের পূর্বপুরুষ ইতালিতে থাকতেন। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ইতালিতে তার ভাইয়ের 85 নম্বর জার্সি পরেই খেলবেন জো বার্নস। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমালের তাণ্ডবে লন্ডভন্ড 19 জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনও বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। ঢাকায় জলাবদ্ধতা, বৃষ্টিতে গরম কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া বিভাগ। রিমাল মোকাবেলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক বৈঠকে উপকূলে টেকসই বাঁধ নির্মাণের নির্দেশ। সেপটিক ট্যাঙ্কে মিলল মরদেহের খণ্ডিত অংশ, আনারের লাশ কিনা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। 87 উপজেলায় নির্বাচনকাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।